নমস্কার, আমি শুভ। ইয়ন্স গ্যালারির সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প লেখিকা সুচন্দ্রা পালের লেখা পলাশগড়ের পিশাচ। আজকের গল্প পাঠে সৌরভ, গল্পের সূত্রধার আমি শুভ। অন্যান্য চরিত্রায়নে নীল, সায়নদীপ, সুমিত, বুবাই, নীলাঞ্জন। আবহ সঙ্গীতে বুবাই, প্রচ্ছদ অঙ্কন রোহন, ভিএফএক্স রণজয়, শব্দগ্রহণ ও সম্পাদনা নীলাঞ্জন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পলাশগড়ের পিশাচ। রবিবার সকালে খবরের কাগজের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খুঁটিয়ে না পড়লে হয় না দিগন্তর। অন্যদিন অফিসের তাড়া থাকে, ঠিকমতো সময় পাওয়া যায় না। রোববার কোনো তাড়া নেই। নিশ্চিন্ত মনে সোফায় বসে চা খেতে খেতে খবরের কাগজ গলাৎকরণ করছিল। এমন সময় হঠাৎ দরজায় বেল বাজল। অবাক হওয়ার কিছু নেই, প্রায় প্রতি রবিবারে সৈকত আসে গল্প করতে। উঠে গিয়ে দরজাটা খুলল। হাতে একটা কাগজের ঠোঙা নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে সৈকত। কিরে, আজ দেখছি আবার তাড়াতাড়ি হাজির। হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, চলে এলাম একবারে। তা তোর চা খাওয়া হয়ে গেছে? এই তো খাচ্ছিলাম। তা তোর হাতে ওটা কি? আরে আর কিছু না, এই মোড়ের মাথার দোকানটা থেকে গরম গরম সিঙ্গাড়া নিয়ে এলাম। বাহ, এটা দারুণ করেছিস। তা বস, আরেক রাউন্ড চা বানাই তাহলে, একসাথে জমিয়ে খাওয়া যাবে। তোর কাজের মেয়েটা এখনো আসেনি আজকে? না রে, ও আজ আসবে না, ওই দুদিনের ছুটি নিয়েছে। রান্নাঘরে চা বসাতে বসাতে উত্তর দিল দিগন্ত। দিগন্ত এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকে। ওর বাড়ি মেদিনীপুরে। সেখানেই বাবা, মা, বোন সবাই আছে। ও শুধু চাকরি সূত্রে নয়, সেই ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই কলকাতায় আছে। তখন অবশ্য মেসে থাকতো। সেই সময় থেকেই সৈকতের সাথে বন্ধুত্ব। তখন ওরা দুজনেই একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। এখন সৈকত একটা স্কুলে চাকরি করে। সারা সপ্তাহ তো দেখা হয় না। এই রবিবারটা দুজনে বসে আড্ডা মারে বা কাছাকাছি কোথাও একটা ঘুরে আসে। প্রতি সপ্তাহে তো আর বাড়ি যাওয়া হয়ে ওঠে না। অনেক সময় অফিসের কিছু কাজ থাকে যেগুলো এই রবিবার সন্ধেবেলা বসে করে নিতে হয়। আর যে সপ্তাহে সেই রকম কোনো ব্যাপার থাকে না, সেই সপ্তাহে ও বাড়ি থেকে ঘুরে আসে। দিগন্তর চা নিয়ে আস্তে আস্তে সৈকত টেবিলে পড়ে থাকা খবরের কাগজের পাতা উল্টাতে থাকে। ভেতরের পাতায় একটা খবরের হেডলাইনে ওর চোখ আটকে যায়, পলাশগড়ে পিশাচের হানা। যদিও খবরের কাগজ পড়ার নেশা সৈকতের নেই, তবুও এই রকম একটা হেডলাইন দেখলে খবরটা তো পড়তেই হয়। খবরটা মন দিয়ে পড়ে সৈকত। ততক্ষণে দিগন্ত চা নিয়ে এসে গেছে। তা বন্ধু, কি পড়ছো অত মন দিয়ে? এই খবরটা পড়েছিস? কোন খবর বলতো? এই যে পলাশগড়ে পিশাচের হানা। পড়েছি, তবে ভেতরের পাতাটাও তো মন দিয়ে পড়া হয়নি। কি লিখেছে? লিখেছে যে কয়েকদিন ধরে পলাশগড়ের জঙ্গল থেকে এক বিশাল আকারের প্রাণীকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। উচ্চতায় প্রায় 1.5 মানুষ সমান, বিশাল বুক, গায়ে অমানুষিক জোর। গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে গাছ সব কিছু উপড়ে ফেলে দিচ্ছে। হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু হাতের কাছে পাচ্ছে সবাইকে মেরে ফেলছে। যদিও এখনো পর্যন্ত কোনো মানুষ তার শিকার হয়নি, কিন্তু গ্রামের বাসিন্দারা ভয়ে বাড়ি থেকে বেরোতে চাইছে না। গভীর রাতে বিকট গর্জন ভেসে আসছে। গ্রামের সকলেই, এমনকি বন দপ্তরের লোকেরাও সেই গর্জন শুনেছে, কিন্তু গর্জন শুনে তাকে চিহ্নিত করতে পারেনি কেউই। এটা ঠিক কী প্রাণী সেটা কেউই বলতে পারছে না। বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন
কাল সচক্ষে প্রাণীটাকে দেখেছে। তার বক্তব্য এই যে এরকম অদ্ভুত জীব সে আগে কখনো দেখে। মানুষের মতো দুপায়ে হাঁটলেও উচ্চতা আর শরীরের ভারে হাত দুটো সামনে ঝুঁকে আছে। মুখটাও বীভৎস, চোখ দুটো জ্বলছে। স্থানীয় বাসিন্দারা একে পিশাচ বলে মনে করছে এবং তাকে তাড়ানোর জন্য রীতিমতো যাগযজ্ঞ, পুজো দেওয়া এসব শুরুও করে দিয়েছে। সৈকতের হাত থেকে কাগজটা নিয়ে আরও একবার ভালো করে পুরোটা পড়ল দিগন্ত। তারপর বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে কিছু একটা ভাবল, তারপর ভেতরে উঠে চলে গেল। সৈকত কিছুই বুঝল না, কিন্তু ও দিগন্তকে খুব ভালো করে চেনে। ও যখন কিছু একটা বিষয় গভীরভাবে ভাবছে, সেই সময় অন্য কারুর কথা ওর কানে ঢুকবে না। তাই চুপচাপ সৈকত বসে রইল ড্রয়িং রুমে। একটু বাদে ভেতর থেকে এক গাদা পুরনো খবরের কাগজ নিয়ে ফিরে এলো। এবার সৈকত আর জিজ্ঞাসা না করে থাকতে পারল না। কি রে, এসব পুরনো খবরের কাগজ দিয়ে কি হবে? কয়েক মাস আগে এই পলাশগড় নিয়ে কাগজে বেশ কিছুদিন ধরে একটা খবর বেরিয়েছিল, বুঝলি? সেই খবরটাই খুঁজছি। তা তুই আবার চুপচাপ বসে আছিস কেন? খোঁজ খোঁজ। অনেকক্ষণ ধরে দুই বন্ধুর বিস্তর খোঁজাখুঁজি করার পর অবশেষে খবরটা পাওয়া গেল। কয়েক মাস আগে কাগজের ভেতরের পাতায় বেরিয়েছিল খবরটা। পলাশগড় গ্রাম থেকে বেশ কয়েকজন মানুষ পর পর নিখোঁজ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া গিয়েছিল কিনা সেটা জানা যাচ্ছে না। সৈকত বলল, এই পলাশগড়ের পিশাচ দেখছি তাহলে বিখ্যাত হয়ে উঠেছে। কখনো মানুষ নিখোঁজ হচ্ছে, আর কখনো কখনো পিশাচেরও দেখা পাওয়া যাচ্ছে। দারুণ ব্যাপার তো। তাই তো দেখছি। তা তুই কি ভাবছিস, এখন কাজকর্ম ছেড়ে দিয়ে পলাশগড়ের পিশাচ ধরার কাজে নামবি নাকি? একটু হেসে দিগন্ত বলল, তোকে তো আগেই বলেছি, অ্যাডভেঞ্চারের নেশা আমার ছোট থেকেই। কিন্তু উপায় কি বন্ধু, অফিস তো আর আমাকে মুখ থেকে মাইনে দেয় না। আপাতত রহস্যই থাক, পুলিশ বন্দোবস্ত করবে নিশ্চয়ই। কয়েকদিন পর হঠাৎ একদিন সন্ধেবেলা দিগন্ত সৈকতের বাড়িতে এসে উপস্থিত। সৈকত কিছুটা অবাক হয়ে বলল, কি রে, অফিস থেকে সোজা এলি মনে হচ্ছে? একদম কারেক্ট। আজকে কাকিমার হাতে ডিনার সেরে তারপর যাচ্ছে কিন্তু। সৈকতের মা তো বেজায় খুশি। তিনি তাড়াতাড়ি রান্নাঘরে চললেন দিগন্তের অনারে স্পেশাল ডিশ বানাতে। সৈকতের মা চলে যেতেই সৈকত দিগন্তকে বলল, শুধু মায়ের হাতের রান্না খেতে যে তুই আসিসনি সেটা আমি বুঝতে পারছি। কেসটা কি, খুলে বলতো। পলাশগড়ের পিশাচ আমাকে টানছে রে। মানে? মানে আমার অফিস থেকে একটা প্রজেক্টের জন্য আমাকে পলাশগড়ের কাছাকাছি একটা জায়গায় পাঠাচ্ছে। আর আমি অফিসকে জানিয়ে দিয়েছি, প্রজেক্টের কাজ আমি পলাশগড়ের থেকেই করব। কি বলছিসটা কি? একদম ঠিক বলছি। আগামী সোমবারই আমি পলাশগড় যাচ্ছি। তুই একা যাচ্ছিস? অফিস থেকে আমাকে একাই পাঠাচ্ছে, তবে আমি একা যাব না, তুইও যাবি আমার সঙ্গে। আমি? হ্যাঁ, তোর তো এখন স্কুল ছুটি, বাড়িতে বসেই আছিস। অসুবিধা আছে কিছু? একবার ঢোক গিলে সৈকত বলল, না, এমনিতে অসুবিধা কিছু নেই, কিন্তু চেচে পিশাচের হাতে পড়ে প্রাণটা দেব? আরে ভাই, এ জীবনে অ্যাডভেঞ্চারের এরকম সুযোগ আর পাবি না। ভাগ্য নিজে সুযোগ এনে দিয়েছে রে। চল চল, প্যাকিং শুরু করে দে। নির্ধারিত দিনে সৈকত নিজের লাগেজ নিয়ে দিগন্তর বাড়িতে উপস্থিত হয়। এখান থেকে দুজনে একসাথেই স্টেশনে যাবে। ট্রেনের পথ খুব বেশি নয়, ঘন্টা তিনেকের মধ্যেই পৌঁছে যাবে। ওখান থেকে অবশ্য আবার একটা বাসে যেতে হবে। পলাশগড় গ্রামটা জঙ্গলের এক্কেবারে ধারে, আর সেই জঙ্গলেই ওই অদ্ভুত প্রজাতির প্রাণী বাসা বেঁধেছে।
কী রহস্য লুকিয়ে আছে ওই পলাশগড়ের জঙ্গলের ভেতরে? মনে মনে সৈকতের বেশ উত্তেজনা হচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এরকম দিনে ট্যাক্সি পাওয়া খুব মুশকিল। অনেক কষ্টে একটা ট্যাক্সিকে রাজি করিয়ে ওরা উঠে বসল। স্টেশনে পৌঁছে ট্রেনে উঠতে না উঠতেই বৃষ্টির জোর বাড়ল। চারপাশটা ধোঁয়া হয়ে গেছে। জানলার কাঁচ নামিয়ে দুজনে গল্প করতে শুরু করলো। গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল। ওদের গন্তব্য স্টেশনও এসে গেছে। এখানে বৃষ্টির কোনো চিহ্ন নেই, পরিষ্কার ঝকঝকে আকাশ। ওরা দুজনেই নিজেদের লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা লাগালো। বেশ অনেকক্ষণ অপেক্ষা করে তারপর বাসে উঠতে পারল। বাসের টিকিট কাটার সময় পলাশগড়ের নাম বলতেই কন্ডাক্টর ওদের ভালো করে দেখে বলল, আপনাদের তো শহরের লোক বলে মনে হচ্ছে, ওখানে কেন যাচ্ছেন? শুনেছেন তো ওখানে একটা পিশাচ বেরিয়েছে। আর একটু হলেই সৈকত বলতেই যাচ্ছিল, হ্যাঁ পিশাচ দেখতে তো যাচ্ছি আমরা। দিগন্ত ওকে ইশারায় থামিয়ে দিয়ে বলল, তা কি করবো দাদা, অফিসের কাজ আছে, যেতে তো হবেই। কন্ডাক্টর ওদের দিকে কেমন করুণ চোখে তাকিয়ে বলল, কি আর বলবো, তাহলে যান, তবে খুব সাবধানে থাকবেন। সন্ধ্যার পর তো বাড়ি থেকে একেবারেই বেরোবেন না, আর দিনের বেলায়ও যত পারেন কম বেরোবেন। সৈকত অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? দিনের বেলাতেও সেই পিশাচ বেরোয় নাকি? হ্যাঁ, এই তো কিছুদিন আগেই শুনলাম দিনের বেলায়ও তাকে দেখা যাচ্ছে। দিগন্ত বলল, ও তাহলে তো ব্যাপারটা সত্যি খুব ভয়ের। আমরা যে কদিন থাকবো সাবধানেই থাকবো। অবশেষে ওরা পৌঁছলো পলাশগড় গ্রামে। সবুজে ঘেরা ছায়া সুনিবিড় গ্রাম। কে বলবে এই গ্রামে সন্ধে হলেই নেমে আসে বিভীষিকা? অবশ্য এখন তো শোনা যাচ্ছে দিনেও নাকি তার দেখা মিলেছে। সৈকত একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই এখনই যদি পিশাচটা বেরিয়ে পড়ে? ভালোই তো, এখনই সাক্ষাৎ হয়ে যাবে। ইয়ার কি মারিস না সব সময়, ভালো লাগে না। আরে ইয়ার কি মারবো কেন? দেখ, অফিসের কাজ থাকলেও এই গ্রামে তো আমরা এই কারণেই এসেছি নাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন বল আমরা থাকবো কোথায়? গ্রামে থাকার জায়গার অভাব নেই, এইভাবে কারোর বাড়িতে ঠিক জায়গা হয়ে যাবে। আগে চল তো, গিয়ে একটু সবার সঙ্গে কথা বলে দেখি। ঠিকই বলেছিল দিগন্ত। ওরা এখানে কাজে এসেছে শোনার পরে খুব তাড়াতাড়ি ওদের থাকার ব্যবস্থা হয়ে গেল একজনের বাড়িতে। তবে এখানে আসার পর থেকেই একটা জিনিস ওরা দুজনেই লক্ষ্য করেছে, প্রত্যেকের মুখে চাপা আতঙ্ক লেগে রয়েছে। তার কারণটা ওদের কাছে অজানা নয়, তবু না জানার ভান করেই দিগন্তরা যার বাড়িতে থাকবে ঠিক হয়েছে তাকেই জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলুন তো? আপনাদের দেখে মনে হচ্ছে যে সবাই কেমন ভয় পেয়ে রয়েছেন। কেন, আপনারা কিছু শোনেননি? হ্যাঁ, আসার সময় শুনছিলাম বটে যে এখানে একটা অদ্ভুত প্রাণী না কি যেন দেখা যাচ্ছে। প্রাণী টানি নয়, পিশাচ পিশাচ। কোনো প্রাণী ওরকম দেখতে হয় না। বনের অফিসের লোকেরাও তো তাই বলেছে। তাকে কি ধরা যাচ্ছে না? কে ধরবে তাকে? যেমন তার চেহারা তেমন তার গায়ের জোর। এই তো গত পরশুদিন সকালবেলাতেই বেরিয়ে পড়েছিল। খেতে তখন সাধনদা কাজ করছিল, পেছন ফিরেছিল, দেখতে পায়নি। আর সেই সময় ওই পিশাচটা এসে ওকে এক হাতে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিল। বেচারির কোমরের হাড় সব ভেঙে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না। আর তার যা গলার আওয়াজ, রাতের বেলা শুনলে মনে হয় এক্ষুনি ভিড়মি খাবো। প্রতি রাতেই ডাক শোনা যায়? না, প্রতি রাতে শোনা যায় না, তবে মাঝে মাঝেই শোনা যায়।
আমরা তো প্রতিদিনই ভয়ে ভয়ে থাকি, এই বুঝি সেই হাড় হিম করা ডাক কানে এলো। লোকটা চলে যেতেই সৈকত ফিসফিস করে বলল, ব্যাপারটা কিন্তু মোটেই আমার ভালো ঠেকছে না। এ কি রকম জীব বলতো? একটা মানুষকে এক হাতে তুলে ছুঁড়ে ফেলে দিল। এদিকে দেখতে নাকি অনেকটাই আবার মানুষের মতো। আমাদের এখানে থাকাটা কি ঠিক হবে? একবার যখন এসেছি তখন তাকে না দেখে তো আমি যাব না। সৈকত জানে ওকে আর কিছু বলে লাভ নেই। ও একবার যা ঠিক করে তাই করবে। অগত্যা এখানেই থাকতে হবে। পরদিন সকালে দিগন্ত প্রজেক্টের কাজে সাইটে চলে যায়। ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে যাবে। সৈকতের একা একা ঘরে ভালো লাগছিল না, তাইও ঠিক করে গ্রামটা একটু ঘুরে দেখবে। ওরা যে বাড়িটায় আছে তার পেছন দিকে কিছু দূর এগোলেই একটা বড় পুকুর। সেই দিকেই হাঁটা লাগায় ও। পুকুরের একদিকে আম, কাঁঠাল প্রভৃতির বড় বড় নানান গাছের সমারোহ। পুকুরের থেকে একটু এগোতেই সৈকতের চোখে পড়ল পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা ওই গাছগুলোর মধ্যে চলে গেছে, সেখানেই ভিজে নরম মাটিতে পায়ের ছাপ স্পষ্ট। সেই পায়ের ছাপ খুব অদ্ভুত। আকৃতিতে মানুষের মতোই, কিন্তু মানুষের পায়ের থেকে অনেক বড়। সাধারণত মাটির ওপরে কারোর পায়ের ছাপ ততটাই গভীর হয় যতটা তার ওজন বেশি হয়। এই পায়ের ছাপের গভীরতা দেখে বোঝা যাচ্ছে এই পায়ের ছাপ যার, তার শরীর সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি ভারী। তবে কি এই সেই কিম্ভূত কিমাকার প্রাণীর পায়ের ছাপ? মাটিতে ঝুঁকে পড়ে পায়ের ছাপটা বেশ ভালো করে পরীক্ষা করতে থাকে সৈকত। যদি কিছু নজরে পড়ে। হঠাৎ মনে হলো ওই বড় বড় গাছগুলোর আড়াল থেকে কেউ যেন ওর দিকে নজর রাখছে। চোখ তুলে তাকাতেই মনে হলো কেউ যেন গাছগুলোর আড়ালে সরাত করে সরে গেল। গাটা কেমন ছমছম করে উঠল। চারপাশে তাকিয়ে দেখলো কাছাকাছি কেউ নেই। ওর মনে হলো এখানে আর না থাকাটাই ভালো। তাড়াতাড়ি ফিরে এসে ঘরে ঢুকে একেবারে দরজা বন্ধ করে দিল। ঘরে বসে ও যখন গোটা ঘটনাটা আরও একবার ভাবতে শুরু করলো, তখন খেয়াল হলো যে লোকটা ওর ওপর নজর রাখছিল তার চেহারা কিন্তু সাধারণ মানুষের মতোই। যদিও খুব ভালো করে দেখতে পাইনি, কিন্তু যে গতিতে সে গাছের আড়ালে লুকিয়ে পড়ল কোনো লম্বা ভারী শরীরের প্রাণীর পক্ষে সেটা সম্ভব নয়। আর ক্ষণিকের দেখাতেই তার উচ্চতা সৈকতের বেশ খাটো বলেই মনে হলো, কিন্তু পায়ের ছাপ তো অন্য কথা বলছে। তাহলে তবে কি দুজন আলাদা? না, সব কিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে। দিগন্ত ফিরলে ওকে ব্যাপারটা বলতে হবে। সন্ধেবেলা দিগন্ত ফিরে এলে সৈকত ওকে সকালের ঘটনাটা পুরো খুলে বলে। কিছুক্ষণ চুপচাপ ভেবে দিগন্ত ওকে বলে, আমার মনে হচ্ছে এই ঘটনার পেছনে একটা মানুষের হাত আছে। তোর উপরে সেই নজর রাখছিল। কিন্তু এই প্রাণীটা? সেটা তো তাকে না দেখলে বলতে পারবো না, তবে কিছু একটা গন্ডগোল তো আছেই। ওর কথা বলতে বলতেই শুনতে পেল বাইরে কিছু একটা নিয়ে হই হই হচ্ছে। অনেকগুলো মানুষের একসঙ্গে কোলাহল শোনা যাচ্ছে। ওরা ঘর থেকে বেরিয়ে দেখলো গ্রামের সব লোকেরা লাঠি, মশাল এই সমস্ত নিয়ে একটা বিশেষ দিকে ছুটে যাচ্ছে। তাদেরই একজনকে থামিয়ে দিগন্ত জিজ্ঞেস করলো, দাদা, এ কি হয়েছে বলুন তো? কোথায় যাচ্ছেন আপনারা? ওই পূব প্রান্তে পিসাচানা দিয়েছে 2-3টে বাড়িতে একসাথে। মানে কি করেছে সে? এতদিন তো সে বাইরে ঘুরে বেড়াতো, এখন বাড়ির ভেতর ঢুকে পড়েছে। দরজা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ির লোকেদের বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। খুব আঘাত পেয়েছে ওরা। সেখানেই যাচ্ছি এখন আমরা। ওরা দুজনেও সকলের সাথে ছুটল সেই দিকে। সেখানে গিয়ে দেখতে পেল
পরপর 4টে বাড়ির দরজা ভাঙা। বাড়ির লোকেরা বাইরে পড়ে ছটফট করছে ব্যথায়। সবাই তাদের সেবা শুশ্রূষা করার চেষ্টা করছে। কিছুটা ধাতস্থ হতে দিগন্ত তাদের জিজ্ঞেস করলো ঠিক কী ঘটনা ঘটেছিল। সকলেই মোটামুটি একই কথা বলল। সন্ধ্যার পর ওরা রোজকার মতো বাড়িতে দরজা বন্ধ করে নিজের নিজের কাজ করছিল। হঠাৎ মড়মড় করে শব্দ হতেই দরজার দিকে তাকিয়ে দেখে সেই বিকট আকৃতির পিশাচ দরজা ভেঙে ফেলেছে। ভয়ে ওরা এক কোণে সিঁটিয়ে গিয়েছিল। তারপর সেই পিশাচ ঘরের ভেতর ঢুকে ওদেরকে তুলে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর ঘর থেকে টাকা পয়সা আরও কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে। ওদের চিৎকারে বাকি গ্রামবাসীরা ছুটে এসেছে। ঘরে ফিরে দিগন্ত একদম চুপ করে যায়। সৈকত অনেক প্রশ্ন করলেও একটারও উত্তর দিগন্ত দেয় না। রাতে বিছানায় শুয়ে হঠাৎ সে সৈকতকে প্রশ্ন করে, আচ্ছা, ভূত প্রেত পিশাচ এরা কি খায় বলতো? এ আবার কিরকম প্রশ্ন? মাংস, রক্ত এসবই খায়। আর তাছাড়াই পিশাচও তো শুনেছি হাঁস, মুরগি, গরু, ছাগল এদেরকেই সব খেয়ে নিচ্ছে। ঠিক তাই, পিশাচকে তো আর কেউ চোখে দেখেনি। গল্পের বইতে আমরা এরকমই পড়েছি সব সময়। কিন্তু তুই কোনোদিন এরকম কিছু পড়েছিস বা শুনেছিস যে পিশাচ বা ভূত প্রেত এরকম কেউ দোকানে গিয়ে টাকা দিয়ে জিনিস কিনে খাচ্ছে? কি বলছিসটা কি পাগলের মতো? এক্স্যাক্টলি, পাগলের মতো। এই কথাটা তো শুনতেই পাগলের মতো লাগছে, তাই না? সেটাই তো স্বাভাবিক। কিন্তু তাহলে এটা বলতো, এই পিশাচ বাড়িতে ঢুকে মানুষগুলোর সেরকম কোনো ক্ষতি না করে টাকা পয়সা নিয়ে পালালো কেন? কি করবে সে টাকা দিয়ে? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, কি? এর পেছনে নিশ্চিত রূপে কোনো মানুষের হাত আছে। পিশাচই হোক বা অন্য কোনো পশুরই হোক না কেন, কারোরই টাকার প্রয়োজন তো হবে না। টাকার প্রয়োজন একমাত্র মানুষেরই হতে পারে। তার মানে তুই বলছিস কোনো মানুষই মুখোশ পরে এসব ঘটাচ্ছে? কিন্তু মুখোশ পরে মুখ বদলানো যায় বটে, উচ্চতার ওজনটা সেটা তো বদলানো যায় না। এগুলো তো কোনোটাই সাধারণ মানুষের মতো নয়। সেটা কিভাবে বানাবে? জানি না, সেখানেই তো আটকে যাচ্ছি রে। জেগে ছাড়, এখন ঘুমা। উহ, কাল সকালে ভাবা যাবে খন। গুড নাইট। গুড নাইট। মাঝরাতে একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল দিগন্তর। ঘুম ভাঙার পর বুঝতে পারল জানলার বাইরে একটা অদ্ভুত খসখস শব্দ হচ্ছে। জানালার দিকে পেছন করে শুয়েছিল। শব্দটা ঠিক কিসের তা বোঝার জন্য আস্তে আস্তে পেছন ঘুরে জানলার দিকে তাকালো, আর ঠিক তখনই চমকে উঠল। দেখল দুটো টকটকে লাল জ্বলন্ত চোখ ওর দিকে তাকিয়ে আছে। অন্ধকারের জন্য মুখটা বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে একটা মিশমিশে কালো প্রাণী জানলার পুরোটা জুড়ে দাঁড়িয়ে রয়েছে। একটু ভালো করে দেখতেই ও বুঝতে পারলো প্রাণীটা ঘাড় বেঁকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এইভাবে ঘাড় বেঁকিয়ে তাকানোর কারণ তার মাথা জানলার উচ্চতা ছাড়িয়ে গেছে। চোখের কোনো পলক পড়ছে না, স্থির দৃষ্টিতে সে দিগন্তর দিকে তাকিয়ে রয়েছে। টানা অনেকক্ষণ ওই একইভাবে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে প্রাণীটা মাথা সোজা করে দাঁড়ালো। এখন আর চোখ দুটো দেখা যাচ্ছে না জানলা দিয়ে, শুধু কুঁচকুচে কালো শরীরটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে জানলার বাইরে যেন কেউ মাটি লেপে দিয়েছে। তারপর সে আস্তে আস্তে ফিরে চলল। আবার সেই খসখস আওয়াজ শোনা যাচ্ছে। সে চলে যাবার পরেও বেশ কিছুক্ষণ নড়াচড়া করার ক্ষমতা হলো না দিগন্ত। তারপর আস্তে আস্তে উঠে বসলো বিছানার উপর। উঠে গিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল।
বেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারল চরম দুঃসাহসিকতার কাজ করে ফেলেছে। ওর সাথে নিদেন পক্ষে একটা পাতলা লাঠিও নেই। যদিও ওই দৈত্যকার প্রাণীর সাথে কোনো কিছু দিয়েই লড়াই করা সম্ভব হবে না, তবু এখন আর ফিরে আসার উপায় নেই। ওকে দেখতেই হবে ওই প্রাণীটা কোথায় যায়। ওই তো চাঁদের আলোয় দেখা যাচ্ছে হেলতে দুলতে চলেছে সে। দিগন্ত কিছুটা দূরত্ব বজায় রেখে ওর পিছু পিছু চলল। অতটা ভারী চেহারা হওয়ার জন্য খুব ধীরে ধীরেই চলছে। ওদের দুজনের মাঝে কোনো আড়াল নেই। মাঠের ওপর দিয়ে চলছে ওরা। হঠাৎ করে লুকিয়ে পড়ার উপায়ও নেই। একবার পেছন ফিরলেই সে দিগন্তকে দেখতে পাবে, আর তারপর ওর যে কি অবস্থা হবে সেটা ও ভাবতেও পারছে না। এই মুহূর্তে অবশ্য ও সেটা ভাবতে চাইছেও না, শুধু হেঁটে চলেছে। কতক্ষণ হেঁটেছে ও জানে না। ওর হুঁশ ফিরল যখন দেখলো একটু দূরেই জঙ্গল দেখা যাচ্ছে। তার মানে বেশ অনেকটাই হেঁটে চলে এসেছে বাড়ি থেকে। প্রাণীটা হেলতে দুলতে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ঘন জঙ্গলে গাছেদের আড়ালে অদৃশ্য হয়ে গেল। এই মুহূর্তে একা ওই জঙ্গলে ঢোকার সাহস আর দেখাতে পারল না দিগন্ত। খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে ফিরে এলো। ঘরে ঢুকতেই দেখলো সৈকত খাটের ওপর জেগে বসে আছে। দিগন্তকে দেখে ও বলে উঠল, কি রে, এই মাঝরাতে কোথায় গিয়েছিলিস? তোকে তো বারণ করেছি না যে একা একা কোথাও যাবি না, তাও আবার এই রাত বিরেতে। ঘুম ভাঙতেই তোকে পাশে না দেখতে পেয়ে আমার কিরকম চিন্তা হয়েছিল তুই জানিস? তুই ভাবতেও পারছিস না যে আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। দিগন্ত ওকে পুরো ঘটনাটা খুলে বলল। শোনার পর তো সৈকত রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? তুই ওর পিছনে একা একাই দৌড়লি। ও যদি তোর কোনো ক্ষতি করে দিত কি হতো একবার ভেবে দেখেছিস? আমাকে তো একবার ডাকতে পারতিস নাকি? হ্যাঁ, আর যদি কখনো একা একা এরকম করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে না 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 না, একা আর কিচ্ছু করবো না। এবার যা করব তোকে নিয়েই করব, ওকে? শোন, আমি ঠিক করেছি কাল সকালে আমরা একবার জঙ্গলের ভেতরে যাব। সব রহস্য লুকিয়ে আছে ওই জঙ্গলেই। দিনের আলোয় গিয়ে সবকিছু খুঁটিয়ে দেখতে হবে, বুঝলি? কিছু না কিছু ক্লু পাবই। কিরে, ভয় করবে না তো? হয়তো করছেই, কিন্তু তোর সাথে যখন এসেই পড়েছি তখন ভয়কে তো জয় করতেই হবে, তাই না? এই তো, এই না হলে আমার একদম বন্ধুর মতো কথা। হালকা হেসে সৈকতের পিঠে চাপড় মারল দিগন্ত। সৈকত বলল, কি ভাইয়া, কাল তাহলে আমাদের মিশন পলাশগড় জঙ্গল, তাই তো? হ্যাঁ, একদম। চল, এখন রাত শেষ হতে অনেকটাই বাকি আছে। একটু একটু ঘুমিয়ে নি। কাল আবার সকাল সকাল উঠে আমাকে এক জায়গায় যেতে হবে। ফিরে এসে জঙ্গলে যাব। আবার কোথায় যাবি? আমার নিজের একটু কাজ আছে। আরে এখানে তো এসেছি অফিসের কাজে, সেটা বললে চলবে? কিন্তু বেশি বেলা হলে জঙ্গলে ঢোকা কি ঠিক হবে? না না, বেলা হবে না, তাড়াতাড়ি চলে আসবো। চিন্তা করিস না, নে ঘুমা এখন। দুই বন্ধু আবার বিছানায় শুয়ে পড়ল। তবে এবার শোয়ার আগে দিগন্ত জানলাটা বন্ধ করে দিয়ে এলো। শোয়ার সাথে সাথে কারোর চোখে ঘুম এলো না। দুজনে বিছানায় শুয়ে পড়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করল। তারপর সবে মাত্র একটু তন্দ্রা এসেছে এমন সময় দুজনেই চমকে জেগে উঠল। এক অপার্থিব চিৎকারে দুজনেই ধড়মড় করে উঠে বসল। চিৎকারটা এখনো হচ্ছে। সন্দেহ নেই এটাই সেই প্রাণীর ডাক। তবে এটা কি ঠিক ডাক বলা যায়? এ যেন এক করুণ আর্তনাদ। কিন্তু এ কণ্ঠস্বর কোনো মানুষের হতে পারে না, কোনো প্রাণীর হতে পারে না। অদ্ভুত এক মেশিনের ঘর ঘর শব্দের মতো, কিন্তু এক টানা হয়ে চলেছে। দুজনের কারোর মুখে কোনো কথা নেই। কি বলবে কিছু বুঝতে পারছে না। শব্দটা যেন
মাথার মধ্যে হাতুড়ির বাড়ি মারছে। কিছুক্ষণ একটানা শব্দটা চলার পর একসময় থেমে গেল। এই মুহূর্তে আর কোথাও কোনো শব্দ নেই। চতুর্দিকে যেন অস্বাভাবিক নিস্তব্ধতা। ওরা কেউই আর ঘুমাতে পারল না। বাকি রাতটা বিছানায় বসে জেগেই কাটিয়ে দিল। জানলার ফাঁক দিয়ে ভোরের আলো ঘরে ঢুকতে আস্তে আস্তে বিছানা থেকে নেমে গিয়ে দরজাটা খুলে বাইরে খোলা আকাশের নিচে দাঁড়ালো দিগন্ত। কাল শেষ রাতে ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছে। চারিপাশের মাটি ভিজে, সুন্দর শীতল হাওয়া বইছে। দিনের আলোয় খোলা আকাশের নিচে ধীরে ধীরে কালকের আতঙ্কটা মন থেকে ফিকে হয়ে যেতে লাগলো। পরদিন সকালে দিগন্ত আর সৈকত দুজনেই ঠিক সেই জায়গাটায় এসে উপস্থিত হয় যেখান দিয়ে আগের দিন রাতে দিগন্ত সেই অদ্ভুত প্রাণীটিকে জঙ্গলে প্রবেশ করতে দেখেছে। এখান থেকে ওরা দুজনে জঙ্গলে ঢুকবে। মোটামুটি একটা প্ল্যান করে নিয়ে দুজনে পায়ে পায়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। সামনের দিকে জঙ্গল খুব একটা ঘন নয়। জঙ্গলের ভেতরে কিছুটা যাওয়ার পরেই ওরা দেখতে পেল মাটিতে সেই বড় বড় পায়ের ছাপ। আগের দিন শেষ রাতে বৃষ্টি হওয়ায় ছাপগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে প্রাণীটা কাল জঙ্গলে ঢুকে কাছাকাছি কোথাও বসেছিল। বৃষ্টি থামার পর এই পথ ধরে এগিয়েছে। না হলে তো বৃষ্টিতে ছাপ মুছে যাওয়ার কথা। সেই ছাপ অনুসরণ করেই ওরা এগোতে থাকলো। এগোতে এগোতে এক সময় ওরা বেশ ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। এই জায়গায় গাছগুলো বেশ বড় বড়। সূর্যের আলো তার ফাঁক দিয়ে এসে পৌঁছেছে ঠিকই, তবে তার পরিমাণ খুবই কম। এর মধ্যেই হঠাৎ করে ওরা দেখতে পেল ওদের থেকে বেশ খানিকটা দূরে ওদের দিকে পেছন করে বসে রয়েছে সেই অদ্ভুত দেখতে প্রাণী। দিনের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ওর সারা শরীর বিশাল বড় বড় কালো লোমে ঢাকা, যার জন্যই কাল রাতের অন্ধকারে ওর শরীরটা কুচকুচে কালো মনে হচ্ছিল। পিছন ফিরে বসে কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওরা দুজনে চট করে দুটো বড় গাছের পেছনে লুকিয়ে পড়ল আর সেখান থেকেই প্রাণীটার ওপর নজর রাখতে লাগলো। খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে এদিকে ফিরল সে, আর তখনই তাকে দেখে ওরা দুজনে অবাক হয়ে গেল। এর মুখ তো বিভৎস নয়, একজন মানুষের মুখের মতোই। কিন্তু কাল রাতে তো দিগন্ত পরিষ্কার দেখেছে নিজের চোখে। ওর লাল টকটকে চোখ দুটো আগুনের মতো জ্বলছে, কিন্তু এখন তো তেমন দেখাচ্ছে না। একজন সাধারণ মানুষের চোখ যেমন হয় ঠিক তেমনই। তফাৎ হচ্ছে শুধু চেহারা। লম্বায় চওড়ায় একজন সাধারণ মানুষের থেকেও অনেক বেশি, আর সারা গায়ে অনেক বড় বড় লোম। কোনো মানুষের শরীরে এত বড় লোম থাকে না। তার মানে এটা পরিষ্কার প্রতিদিন রাতে এ একটা মুখোশ পরে গ্রামে ঢোকে, আর সেই বিভৎস মুখোশটাই সবাই দেখে। দিগন্তও কাল রাতে সেটাই দেখেছে। এই মুহূর্তে প্রাণীটির গোটা মুখে, বিশেষ করে ঠোঁটের পাশে তাজা রক্ত লেগে রয়েছে। হাত দুটো রক্তে মাখামাখি, সামনে কিছু পালক ছড়িয়ে রয়েছে। খুব সম্ভবত কোনো মুরগি বা ওই জাতীয় কোনো পাখি কাঁচাই খাচ্ছিল। এর ব্যবহার কোনোভাবেই মানুষের মতো নয়, এমনকি হাঁটার ভঙ্গিমাটাও নয়। দুটো হাত সামনের দিকে ঝুঁকিয়ে থপ থপ করে হাঁটছে। এ কি কোনো আদিম মানুষ বা ওরাং ওটাং জাতীয় কিছু? কিন্তু মুখটা তো পুরোপুরি মানুষে। ওরা দুজনে ওখানেই দাঁড়িয়ে রইল। প্রাণীটা আস্তে আস্তে ওদের চোখের আড়ালে চলে গেল। তারপরেও কিছুক্ষণ একইভাবে ওখানে দাঁড়িয়ে থাকার পর ওরা গাছের আড়াল থেকে বেরিয়ে সেই জায়গাটায় এসে দাঁড়ালো যেখানে এতক্ষণ ওই অদ্ভুত প্রজাতির প্রাণীটা বসে বসে পাখির কাঁচা মাংস খাচ্ছিল। সৈকত জিজ্ঞেস করল, কি বুঝলি?
এর পেছনে নিঃসন্দেহে কোনো পাকা মাথা কাজ করছে। ওকে ব্যবহার করা হচ্ছে। রাতের বেলা মুখোশ পরিয়ে ওকে গ্রামে পাঠাচ্ছে, তাকে দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, টাকা পয়সা লুট করাচ্ছে। কিন্তু তার উদ্দেশ্যটা কি? শুধু সামান্য কটা টাকা লুট করা? মনে তো হয় না। গ্রামবাসীদের কাছে বেশি টাকা থাকে না, সেই কটা টাকার জন্য কেউ এত কিছু করবে বলে তো মনে হয় না। আমার মনে হয় এর উদ্দেশ্য আরো বড় কিছু, বা বলা চলে আরো ভয়ঙ্কর কিছু। এখন তাহলে কি করবি? ওই দিকটাতে যাব যেদিকে ও গেল। আমার মনে হয় ওই দিকে গেলে সেই মানুষটার দেখা পাবো যে এই সব কিছুর পেছনে রয়েছে। তুই বলেছিলিস না যে কাল সকালে কেউ একজন তোর উপর নজর রাখছিল, আর সে পেটে মতো একটা লোক? নিশ্চিত হয়ে তো বলতে পারবো না, তবে মনে হয়েছিল সেরকমই। আমার মনে হয় সেই এই সব কিছুর পেছনে রয়েছে, বুঝলি? চল তো একটু এগিয়ে দেখি। প্রাণীটি যেদিকে গেছে সেই দিকে সন্তর্পণে এগোতে থাকলো দিগন্ত আর সৈকত। মাঝে মাঝে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল ওদের ওপর কেউ নজর রাখছে কিনা। বেশ খানিকটা এগোনোর পর দূর থেকে একটা ঘর ওদের চোখে পড়ল। জঙ্গলের ভেতরে এই রকম একটা ঘর কি করে হলো? ব্যাপারটা বেশ রহস্যজনক। নিশ্চয়ই ওই ঘরে কিছু একটা চলছে। ঘরের দিকে চোখ রেখে পায়ে পায়ে এগোচ্ছিল দুই বন্ধু। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় সৈকত। খুব জোর ব্যথা পেয়েছে, যন্ত্রণায় কুকিয়ে ওঠে ও। নিচে তাকিয়ে দুজনে দেখতে পায় মাটিতে বেশ বড় একটা পাথরের স্ল্যাব বসানো হয়েছে। একটা নয়, পরপর চারটে। অনেকটা কবরের মতো দেখতে, কিন্তু স্ল্যাবগুলো আলগা লাগানো। দুজনে মিলে ধরাধরি করে একটা স্ল্যাব একটু ফাঁক করতেই দেখতে পেল ভেতরে রয়েছে একটা ছেলের মৃতদেহ। দুজনে প্রায় ছিটকে সরে এলো। তার মানে এই চারটে কবরে চারজনের মৃতদেহ রাখা আছে। এই চারজনই কি পলাশগড় গ্রাম থেকে কয়েক মাস আগে নিখোঁজ হয়ে গেছিল, যাদের খোঁজ এখনো পুলিশ পায়নি? পাথরের স্ল্যাবটা আবার ঠিকমতো জায়গায় বসিয়ে দিয়ে দুজনে আবার ঘরটার দিকে আরেকটু এগিয়ে যায়। ওরা বেশ অনেকটাই এগিয়ে এসেছে। এখান থেকে ঘরটার চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এমন সময় ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। ওরা দুজনেই চট করে আবার দুটো বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। দেখে ঘরের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসেছে। তার উচ্চতা বেশ কম, গায়ে একটা শতচ্ছিন্ন কোট, লম্বা দাড়ি, মাথার সামনের দিকে বেশ বড় সড়ো টাক, আর পেছন দিকে যে সামান্য কটা চুল রয়েছে সেগুলো একেবারে অবিনষ্ট। কতদিন যে আঁচড়ায়নি তার ঠিক নেই। লোকটার হাতে একটা কাঠের ট্রে ছিল। ঘর থেকে বেরিয়ে হনহন করে কিছুটা সামনের দিকে এগিয়ে এসে একটা বড় গাছের গোড়ায় হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর সেই গাছের গোড়ার দিকে জন্মানো কিছু ছোট ছোট গুল্ম জাতীয় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই ট্রেতে রাখতে লাগলো। অনেকক্ষণ ধরে বেশ অনেকগুলো পাতা সংগ্রহ করার পর সে বেশ খুশি মনে হাসতে হাসতে ঘরের দিকে এগিয়ে চলল। লোকটার হাঁটা চলা, হাসি কোনোটাই ঠিক স্বাভাবিক লাগছে না। এই জঙ্গলে একা একা করছেটা কি? এই প্রাণীটাই বা কোথায় গেল? তাকে তো আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এদিকেই তো এসেছিল। ঘরে ঢোকার আগে মুখে হাত দিয়ে উনি একটা অদ্ভুত শব্দ করলেন। একবার, দুবার, তিনবার, কিন্তু খুব একটা জোরে নয়। সামনে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের সাথে কথা বলতে যেটুকু জোরে বলতে হয় সেইটুকুই। সেই শব্দ বেশি দূর যাওয়ার কথা নয়, কিন্তু তার একটু পরেই বাঁদিকে গাছগুলো নড়ে উঠল, আর ওখান থেকে বেরিয়ে এলো সেই অদ্ভুত প্রাণীটি। এগিয়ে এসে ভদ্রলোকের সামনে দাঁড়ালো। তার হাতেও রয়েছে বেশ কিছু গাছ, তবে এই গাছগুলো ওই ভদ্রলোকের ট্রেতে রাখা গাছগুলোর থেকে আলাদা।
এই গাছগুলো উনি নিয়ে একসাথে ওনার হাতে ট্রেতে রাখলেন। তারপর ঘরের ভেতর ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আর সেই প্রাণীটি ওখানেই একটা বড় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে মাটিতে বসে পড়ল। দিগন্ত ফিস করে বলল, এখানে থাকলে ঘরের দিকে এগোনো যাবে না, আর তাহলে বোঝাও যাবে না যে ওই ঘরের ভেতর ঠিক কি কাজ হচ্ছে। একে এখান থেকে সরাতে হবে। কিভাবে সরাবি? সেটাই ভাবছি। অনেকক্ষণ ধরে দুই বন্ধু ভেবেও যখন কোনো কুল কিনারা করতে পারল না, তখন হঠাৎ করেই সুযোগ নিজে থেকে এসে গেল। ওই অর্ধেক মানুষ অর্ধেক পশু সাদৃশ্য জীবটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর কেমন যেন একটা ঘোরের মধ্যে মাথা নিচু করে চলতে লাগলো। বাঁদিকের যে অংশটি থেকে একটু আগেই ওকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল, আবার আস্তে আস্তে সেই দিকেই ও মিলিয়ে গেল। এই মুহূর্তে ওকে নিয়ে ভাবার সময় ওদের দুই বন্ধুর নেই। এটুকু সময় নষ্ট না করে দিগন্ত আর সৈকত তাড়াতাড়ি ঘরটার দিকে দৌড়ে গেল। ওদের হাতে বেশি সময় নেই। যে কোনো মুহূর্তে ওই প্রাণীটি আবার ফিরে আসতে পারে, অথবা ওই ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে আসতে পারে। তার আগেই ওদের জেনে নিতে হবে ওই ঘরে ঠিক কী কাজ হচ্ছে। ঘরের কাছে পৌঁছে সামনের দিকে না গিয়ে ওরা ঘরের পেছন দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখল একটা মাত্র জানালা ঘরটাতে, তাও অনেকটা উঁচুতে, কারোর পক্ষে সহজে নাগাল পাওয়া মুশকিল। সৈকতকে নিচে দাঁড় করিয়ে রেখে দিগন্ত পাশের একটা গাছ বেয়ে ওপরে উঠে গেল। জানলার উচ্চতায় পৌঁছে শরীরটিকে ঝুলিয়ে সে জানলা দিয়ে ভেতরে চোখ রাখল। এটা তো কোনো ঘর নয়, এ তো একটা আস্ত ল্যাবরেটরি। একটা লম্বা কাঠের টেবিলের ওপর বিভিন্ন রকমের গাছগাছরা শেকড় পাকড় রাখা রয়েছে। আবার সাইডের একটা ছোট্ট র্যাকে বোতলে ভরে ভরে কিছু সলিউশন রাখা রয়েছে। ঘরের একটা কোনায় চোখ পড়তেই দিগন্ত দেখতে পেল একটা শীর্ণকায় ছেলেকে চেয়ারে বসিয়ে বেঁধে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে তার কোনো জ্ঞান নেই। ওই ভদ্রলোক ছেলেটির দিকে পেছন ফিরে টেবিলের ওপর ওই গাছগুলো থেকে একটা বিশেষ আকৃতির যন্ত্রের মাধ্যমে রস বার করছেন। বেশ অনেকটা রস জমা হওয়ার পর তাতে একটা বোতল থেকে কিছু একটা সলিউশন মিশিয়ে দিলেন। গাছের পাতার রসের সহজাত সবুজ রং পরিবর্তন হয়ে নীল রঙে পরিণত হলো। তারপর একটা সিরিঞ্জের মধ্যে বেশ কিছুটা সেই রস ভরে ছেলেটার দিকে এগিয়ে গেলেন, আর মুহূর্তের মধ্যে সিরিঞ্জটা ঢুকিয়ে দিলেন ছেলেটির হাতের শিরায়। এবার দিগন্ত ছেলেটাকে আরও ভালো করে লক্ষ্য করল। দেখল ছেলেটার গায়ে অস্বাভাবিক বড় বড় লোম গজিয়ে উঠেছে, অনেকটা বাইরে থেকে দেখা সেই প্রাণীটির মতো। যদিও ছেলেটির উচ্চতা একেবারেই স্বাভাবিক, একজন বেশ লম্বা মানুষ যেমন দেখতে হয় তেমন। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই ছেলেটার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসার পর নিজেকে ওই অবস্থায় দেখে ছেলেটির চোখে মুখে ফুটে উঠল আতঙ্ক। সে চিৎকার করে নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ছেলেটির গলার স্বর স্বাভাবিক নয়। গলা দিয়ে অদ্ভুত এক আওয়াজ বেরোচ্ছে। আশ্চর্য, ছেলেটা কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারছে না, ছটফট করছে। আর অদ্ভুতভাবে ওই ভদ্রলোক সেটা দেখে উল্লসিত হচ্ছে, হাততালি দিয়ে হো হো করে হাসছে আর চারিপাশে চড়কির মতো পাক খাচ্ছে। কি হয়েছে আর কি পেরেছেন তা উনিই জানেন, কিন্তু দিগন্তদের যে আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয় সেটা ও বুঝে গেছে। গাছ থেকে নেমে আসার আগে অবশ্য দিগন্ত দেখে নিল টেবিলের এক কোণে পড়ে আছে সেই বীভৎস মুখোশ, যেটা পরেই গ্রামের মানুষদের ভয় দেখায় ওই প্রাণীটি। কি রে, কি দেখলি ভেতরে? কি হচ্ছে ওখানে? পরে সব বলবো তোকে,
কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চল, এক্ষুনি পালাতে হবে। দিগন্ত যেটা বুঝতে পারেনি সেটা হলো গাছ থেকে লাফিয়ে নামবার সময় একটু বেশি জোরে শব্দ হয়ে গিয়েছিল। সেই শব্দে ঘরের ভেতরে থাকা ভদ্রলোক সজাগ হয়ে গেছে এবং আস্তে আস্তে দরজা খুলে পা টিপে টিপে বেরিয়ে বাড়ির পেছন দিকে জানলার কাছে চলে এসেছে। শব্দটা ভেতরে বাঁধা অবস্থায় থাকা ছেলেটাও বোধহয় শুনতে পেয়েছে। সে সাহায্যের আশায় প্রাণপণ চেষ্টা করছে চিৎকার করার, কিন্তু তার গলা দিয়ে যে আওয়াজটা বেরোচ্ছে সেটা শুনলে যে কোনো মানুষের পিলে চমকে যাওয়াই স্বাভাবিক। অস্বাভাবিক এক গড়গড় শব্দ ছাড়া সে কিছুই বলতে পারছে না। আর সেই শব্দ জানলার বাইরে থেকে শুনছে দিগন্ত আর সৈকত। সৈকত ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এটা কিসের শব্দ রে? সেদিন রাতে তো এরকমই শব্দ শুনেছিলাম। হ্যাঁ রে, ঘরের ভেতরে আর কে কে আছে? একটা ছেলে। ছেলে? তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? উফ, এখন এত কথা বলার সময় নেই, চল এখান থেকে, তোকে পরে সব বুঝিয়ে বলবো। দুজনে পালানোর জন্য পেছনে ঘুরতেই দেখে একদম সামনে দাঁড়িয়ে আছেন সেই ভদ্রলোক। কখন যে উনি একদম পেছনে চলে এসেছেন সেটা ওরা টের পায়নি। ওনার মুখের প্রতিটা শিরা, উপশিরা আর জ্বলন্ত চোখ বলে দিচ্ছে উনি ওদের দুজনের এখানে অনধিকার প্রবেশ একেবারেই মেনে নিচ্ছেন না। কিন্তু অদ্ভুতভাবে ওনার ঠোঁটের হাসিটা একইভাবে লেগে আছে। সেটা এতক্ষণ ছিল আনন্দের, এখন বোধহয় পরিহাসে। ওনার মুখে সর্বদাই একটা বিজ্ঞের প্রতিচ্ছবি, যেন যা ঘটছে সবটা উনি আগের থেকেই জানতেন। ওরা দুজনে এক পা করে পেছনে সরতে সরতে একসময় পেছন দিকেই দৌড় লাগায়। ওরা ভেবেছিল হয়তো ওদের পেছনে ওই লোকটা তাড়া করবে না বা কোনো অস্ত্র দিয়ে ওদের আঘাত করবে না। না, সেরকম কিছুই উনি করেননি। ওই একই জায়গায় দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিলেন আর নীরবে হেসে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর দুজনেই ভেবেছিল এই যাত্রায় হয়তো বেঁচে গেল, কিন্তু ওদের ধারণাটা কতটা যে ভুল তা একটু পরেই ওরা বুঝতে পারল। অনেকটা দৌড়ে আসার ফলে দুজনেই খুব হাঁপিয়ে গিয়েছিল, তাই একটু দাঁড়িয়ে জিরিয়ে নিয়ে আবার হাঁটার জন্য ঘুরে দাঁড়াতেই দেখতে পেল ওদের থেকে মাত্র হাত পাঁচেকের দূরত্বে দাঁড়িয়ে রয়েছে সেই দৈত্যকার প্রাণী। তার শারীরিক শক্তি সম্পর্কেও যথেষ্ট ধারণা রয়েছে তাদের দুজনেরই। যে মাত্র এক হাতেই একজন মানুষকে অবলীলায় তুলে ছুঁড়ে ফেলে দিতে পারে, তার সামনে নিজেদের খড়কুটো মনে হওয়াই স্বাভাবিক। প্রাণীটি এক পা করে এগোতে শুরু করে ওদের দিকে। দিগন্ত এবার সৈকতকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে ওঠে, দৌড়ো দৌড়ো, পালা এখান থেকে। তারপর দুজনেই রুদ্ধশ্বাসে পেছন দিকে দৌড়াতে শুরু করে। সেই সময় কানে আসে একটা বিকট মড়মড় শব্দ, কিন্তু পেছনে তাকানোর সময় নেই, কি হচ্ছে জানার উপায় নেই। দুজনেই দৌড়তে থাকে, কিন্তু পেছনে কি হয়েছে সেটা ওরা তখনই বুঝতে পেরে যায়। একটা বিশাল কিছুর আঘাতে ওরা দুজনেই মাটিতে আছড়ে পড়ে। যন্ত্রণায় আর্তনাদ বেরিয়ে আসে দুজনের মুখ থেকেই। এই মুহূর্তে ওরা দুজন চাপা পড়ে রয়েছে একটা গাছের ভারী ডালের তলায়। আর একটু হলেই পুরো গাছটাই ওদের চাপা দিয়ে দিত। একটা গাছকে মাটি থেকে শিকড় সমেত তুলে ওদের দিকে ছুঁড়ে দিয়েছে। এই অবস্থায় কিছুক্ষণ পড়ে থাকার পর ওরা দেখে প্রাণীটা আবার এগিয়ে আসছে ওদের দিকে। আর বাঁচার কোনো আশা নেই, এবার বোধহয় ওদের পিষেই মেরে ফেলবে। কিন্তু না, সে এসব কিছুই করে না, বরং গাছটাকে তুলে ছড়িয়ে দেয়। কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা ওদের দুজনের আর নেই। ওই দৈত্যকার প্রাণী দুজনকে দু হাত দিয়ে তুলে নিজের দুই কাঁধে ফেলে এগিয়ে চলে।
কিছুক্ষণ পরে ওরা দেখতে পায় সেই ঘরটাতেই ওদেরকে নিয়ে আসা হয়েছে। দুটো চেয়ারের ওপর ওদের বসিয়ে দেওয়া হয়। তারপর সেই ভদ্রলোক হাসি মুখে এগিয়ে এসে দুটো মোটা দড়ি দিয়ে তাদের দুজনকে চেয়ারের সাথে বেঁধে দেয়। এর মানে এখন ওদের অবস্থাও ওই ছেলের মতোই হতে চলেছে, বা এই সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটার মতোই, না মানুষ না পশু। ওই ভদ্রলোকের মুখে অভিব্যক্তির কিন্তু কোনো পরিবর্তন নেই, সারাক্ষণ হেসেই চলেছেন। কিসের যে এত আনন্দ কে জানে। টেবিল থেকে আবার একটা ইঞ্জেকশন সিরিঞ্জ নিয়ে এসেছেন। এটা যে ওদের জন্যই সেটা আর বলার অপেক্ষা রাখে না। সৈকত খুব ছটপট করছে, চিৎকার করছে। দিগন্ত জানে এভাবে চিৎকার করে বা হাত পা ছুড়ে কোনো লাভ নেই। এই ছটফটানিটাই উনি দেখতে চান, এতেই উনি উল্লসিত হন। তাই ও চুপচাপ দেখে যাচ্ছে। ভদ্রলোক এগিয়ে এসে আগেই সৈকতের হাতে সিরিঞ্জটা ঢুকিয়ে দিলেন। আর কিছুক্ষণ ছটপট করে ও শান্ত হয়ে গেল। বোধহয় ঘুমের ওষুধ দিয়েছে। আবার সিরিঞ্জে ওষুধ ভরে দিগন্তের দিকে এগিয়ে গেলেন ভদ্রলোক। ঢুকিয়ে দিলেন ওর শরীরে। আস্তে আস্তে চোখটা ভারী হয়ে এলো ওর। ঘুম ভাঙতে দেখলো সন্ধে হয়ে গেছে। ঘরে একটা হ্যারিকেন চলছে। সৈকত তখনও ঘুমোচ্ছে। ওদের দুজনের গা থেকে জামা খুলে নিয়েছে, হাতে ঘড়িটাও নেই। তার মানে মোবাইল দুটোও নিয়ে নিয়েছে। ওই ছেলেটা জেগে আছে, কিছু বলতে চাইছে ওকে, কিন্তু পারছে না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। খুব কষ্ট হলো দিগন্তর। ঘরে আর কেউ নেই, দরজাটা বন্ধ। মাথাটা কেমন ঝিমঝিম করছে। কতক্ষণ এভাবে কাটলো কে জানে। একটা সময় দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকলেন সেই ভদ্রলোক। ওদের দিকে একবার তাকিয়ে দেখে নিয়ে সেই টেবিলের কাছে গিয়ে আবার গাছগাছরা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। একটার সাথে আর একটা কিছু মিশিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করে চলেছেন বোঝাই যাচ্ছে। হঠাৎ দরজায় আবার শব্দ হলো, আর সেটা বেশ জোরালো। ভদ্রলোকও চমকে গেছেন। আর এই প্রথমবার দিগন্ত দেখল ওনার মুখের হাসিটা মিলিয়ে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই প্রথম এমন কিছু ঘটতে চলেছে যা তার সিলেবাসের বাইরে। এবার দিগন্ত ঠোঁটে হাসি খেলে গেল। ভদ্রলোক কিছু বোঝার আগেই বাইরে থেকে দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করলো এক দল পুলিশ। তারপর ওনাকে ধরাটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না। এতক্ষণে সৈকতের জ্ঞান ফিরে এসেছে। পুলিশ ওদের তিনজনকেই উদ্ধার করলো। যদিও তিনজনের কারোরই সেই সময় নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। পুলিশ ওদের তিনজনকে গাড়িতে তুলে নিয়ে এসে গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। দুদিন হাসপাতালে থেকে দিগন্ত আর সৈকত বাড়ি ফেরে। ওদের সাথে থাকা ছেলেটি এখনও চিকিৎসাধীন। আরও একজনের চিকিৎসা চালানো হচ্ছে, তবে তাকে কতটা সুস্থ করা যাবে সে ব্যাপারে সন্দেহ আছে। ডাক্তাররা নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। সেই দৈত্যকার মানুষটি, হ্যাঁ মানুষ, একদিন সেও আর 5টা সাধারণ মানুষের মতোই ছিল। এই পলাশগড় গ্রামেরই একজন মানুষ। সবাই তাকে চেনে, কিন্তু আজ সে সম্পূর্ণ অন্য রূপে। সেদিন পুলিশ তাকে ঘরের বাইরে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে তাকে আটক করে। তার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী ওই ভদ্রলোক। তাকে বদ্ধ উন্মাদ বললেও অত্যুক্তি করা হয় না। ওনার নাম প্রফেসর সমরেন্দ্র ভৌমিক। দীর্ঘদিন দিল্লিতে সরকারি গবেষণাগারে উনি রিসার্চ করেছেন। বায়োলজির প্রফেসর হলেও ফিজিক্স, কেমিস্ট্রিতেও ওনার জ্ঞান ছিল অপরিসীম। ওনার মতো বিজ্ঞানী খুব কমই ছিল। কিন্তু এক সময় হঠাৎই ওনার মাথায় এক অদ্ভুত চিন্তা আসে। উনি মানুষের শরীরে সহজাত ক্ষমতা পরিবর্তন করার বিষয়ে গবেষণা শুরু করেন। উনি চেয়েছিলেন এমন একজন মানুষ তৈরি যে আকৃতিতে হবে মানুষের মতো, কিন্তু তার শারীরিক জোর হবে পশুর মতো।
অবলীলায় যে কোনো কাজ করে ফেলতে পারবে। কিন্তু এই গবেষণা করতে গিয়ে সেই সময় ওনার হাতেই 2 জন মানুষ মারা যায়। তারপর ওনার চাকরি চলে যায়। ওনার রেজিস্ট্রেশনও বাতিল করা হয় যাতে ভবিষ্যতে আর কোনোদিন এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটাতে না পারে। সেই সময় ওনার বেশ কয়েক বছর জেল পর্যন্ত হয়েছিল। তারপর জেল থেকে ফিরে আসার পর উনি সম্পূর্ণ পাগল হয়ে যান। অদ্ভুত এক জেদ চেপে বসে ওনার মাথায়, এই কাজটাকে শেষ করতেই হবে, সফল হতেই হবে। পলাশগড়ের জঙ্গলে উনি এই ঘরটি তৈরি করেন। শহর থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে জমা করতে থাকেন। এখানে আসার আরেকটা কারণ ছিল, এই পলাশগড় জঙ্গলে উনি এমন কিছু উদ্ভিদের সন্ধান পেয়েছিলেন যা দিয়ে ওনার গবেষণার কাজ এগিয়ে নিতে পারেন। দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে শেষ পর্যন্ত উনি ওই ওষুধের আবিষ্কার করতেও পারেন। তার আগে অবশ্য ওই পলাশগড় গ্রামেরই 4 জনের মৃত্যু হয় ওনার হাতে। তাতে অবশ্য ওনার কিছুই এসে যায় না। মানুষ তো ওনার কাছে গবেষণার গিনিপিগ মাত্র। উনি এখনো মনে করেন না যে উনি কোনো অন্যায় করেছেন। ওনার ধারণা এত বড় গবেষণার কারণে কিছু মানুষ মারা যেতেই পারে। ওষুধ তো শেষ পর্যন্ত তৈরি হলো। বিভিন্ন গাছ আর তার সাথে কয়েকটা কেমিক্যাল মিশিয়ে তিনি এটা তৈরি করেছিলেন। সেই ফর্মুলা ওই ঘর থেকেই পুলিশ উদ্ধার করেছে, যদিও সেসব নষ্ট করে দেওয়া হয়েছে যাতে ভুলবশত কারোর হাতে কোনোদিন সেসব না পড়ে। কারণ ওই ওষুধের প্রভাবে মানুষের শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে। দীর্ঘদিন ধরে মানব শরীরে ওই ওষুধ প্রয়োগের ফলে তার দৈর্ঘ্য ও প্রস্থ উভয় বৃদ্ধি পায়, ওজন ও শক্তিও বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তার সাথে সাথে আরও কিছু পরিবর্তন ঘটে। সারা শরীরে বড় বড় লোম জন্মানো, গলার স্বর নষ্ট হয়ে যাওয়া এবং বিচার বুদ্ধি লোপ পাওয়া। মানুষ পরিণত হয় পশুতে। কিন্তু এখানেই তিনি থেমে যাননি। এরপর উনি সেই মানুষরূপী পশুর মাথায় অপারেশন করে সেখানে লাগিয়ে দেন এক বিশেষ ধরনের চিপ, যার মাধ্যমে উনি নিজে সর্বক্ষণ তাকে কন্ট্রোল করতে পারেন। ওই মানুষটি তখন সম্পূর্ণরূপে ওনার বশবর্তী হয়ে যান। উনি যেমন নির্দেশ দিতে থাকেন সে ঠিক তেমন কাজ করতে থাকে। প্রায় রোবটে পরিণত করে ফেলেন উনি একজন মানুষকে। কঠিন শাস্তি তো অবশ্যই ওনার হবে, কিন্তু এই মুহূর্তে ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন। ওনার সাথে থাকা টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ওনার সৃষ্টি করা জীবকে গ্রামে পাঠাতে শুরু করেন সকলকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে লুটপাট করার জন্য। দিনের বেলা অবশ্য একদিন সে গ্রামে ঢুকে পড়েছিল, কিন্তু সম্ভবত সেটা সে নিজেই চলে গিয়েছিল। রাতে ওনার পরীক্ষার ঠেলায় শারীরিক কষ্টে সে চিৎকার করত, সেটাকে সবাই আরও ভয় পেত। দিগন্তরা এখানে আসার পর উনি প্রমাদ গোনেন, গ্রামের সহজ সরল কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোকে বোকা বানানো যতটা সহজ, শহরের 2টো ছেলেকে ততটা সহজ হবে না। উনি ওদের ওপর নজর রেখে বোঝার চেষ্টা করতে থাকেন ঠিক কী উদ্দেশ্যে ওরা এখানে এসেছে। এমনকি রাতের বেলা ওদের ভয় দেখানোরও চেষ্টা করেন। তবে উনি বুঝেছিলেন ওরা দুজনে ঠিক জঙ্গলে ঢুকবে আর ওনার কাজ অবধি পৌঁছেও যাবে। তখন ওদেরকে উনি বন্দি করে ওনার গবেষণায় লাগাবেন সেই প্ল্যানও করে ফেলেছিলেন। দিগন্ত সেদিন জঙ্গলে যাওয়ার আগে বুদ্ধি করে থানায় গিয়েছিল। সেখানে পুলিশকে তার সন্দেহের কথা জানিয়ে এসেছিল যে সে জঙ্গলের ভেতর যাচ্ছে এবং তার দৃঢ় বিশ্বাস এই জঙ্গলে কোনো রহস্য লুকিয়ে আছে। সন্ধ্যের মধ্যে সে ফিরে এসে থানার সমস্ত রিপোর্ট দেবে, আর যদি কোনো কারণে সে ফিরে আসতে না পারে তাহলে যেন তার ফোনের লোকেশন দেখে পুলিশ জঙ্গলে তাকে উদ্ধার করতে যায়। তারপর এটাও দিগন্তর মনে হয়েছিল যে ওরা যদি ধরা পড়ে তাহলে ফোনটা তার কাছে থাকবে না, হয় অফ করে দেবে, না হয় একেবারে সিমটা নষ্ট করে দেবে। তখন পুলিশের পক্ষে তার সন্ধান পাওয়া সম্ভব হবে না। এ কথা পুলিশকে জানাতে তারাই এর উপায় বার করে দেয়। দিগন্তকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা জিপিএস ট্র্যাকার দেওয়া হয়, যেটা ও সেই সময় ওর ঘড়ির পেছন দিকে লাগিয়ে রেখেছিল।
যখন সেই রোবট সদৃশ্য মানুষটি প্রফেসরের নির্দেশ মতো ওদের দুজনকে কাঁধে করে ওই ঘরে নিয়ে আসছিল, তখনই দিগন্ত ঘড়ি থেকে জিপিএস ট্র্যাকারটা খুলে হাতে নিয়েছিল। তারপর যখন তাকে চেয়ারে বেঁধে ফেলা হচ্ছিল, তখন কায়দা করে চেয়ারের খাঁজে জিপিএস ট্র্যাকারটি রেখে দেয়। আর সন্ধ্যের পর ও না ফেরায় সেটা সূত্র ধরেই পুলিশ ওখানে চলে যায়। এত কিছু ঘটনার বিন্দু বিসর্গ সৈকত জানতো না। ও তো সব শুনে বিশাল রেগে যায়, বলে, আমাকে তো একবার সবটা জানাতে পারতিস তুই, তাহলে আমি এতটাও ভয় পেতাম না। সব জানিয়ে দিলে কি আর অ্যাডভেঞ্চারে মজাটা পেতিস? রাখ রাখ তোর অ্যাডভেঞ্চার, ভয়েতে আমার হার্ট ফেল করার জোগাড় হয়েছিল তুই জানিস। আচ্ছা ঠিক আছে, এর শাস্তি হিসাবে আমি না হয় তোকে একদিন পেট ভরে খাইয়ে দেব। মনে থাকে যেন। একদম একদম। দুই বন্ধু একসাথে হেসে ওঠে আবার। পলাশগড় পিচাস রহস্যের সমাধান হলো শেষ পর্যন্ত। এবারে অভিযান শেষ। কে জানে ওরা আবার কখনো অন্য জায়গায় অন্য কোনো অভিযানে জড়িয়ে পড়বে কিনা। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের গল্পে।